আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন সাবজেক্ট, সেটা হচ্ছে আমার হিট অ্যান্ড মাস ট্রান্সফার। তো বরাবরের মতোই আমাদের আজকে প্রথম ক্লাসটা হবে ইন্ট্রোডাক্টরি, যে আমরা পরিচিত হব হিট এবং মাস ট্রান্সফারের সাথে। তারপর থেকে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এই বেসিক থেকে আগে সামনে বাড়বো। তো আমরা যদি বুঝি যে হিট অ্যান্ড মাস ট্রান্সফার বোথ অ্যাসোসিয়েটেড উইথ এনার্জি ট্রান্সফার, এটাকে বলতে পারবো এনার্জি ট্রান্সফার বলতে পারি আমরা মূলত। তো আমরা থার্মোডাইনামিক্সে পড়ছি যে এনার্জি হলো আমার কি, এনার্জি দুইটা স্ট্যাটাস আছে। একটা হচ্ছে আমার এনার্জি ইন ট্রানজিট, ইন ট্রানজিট, আর একটা হচ্ছে আমার ইন স্টোরেজ। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমার এনার্জির স্ট্যাটাস। তার মানে হচ্ছে আমি থার্মোডাইনামিক্সে জানতেছি যে এনার্জি আমার কিন্তু ট্রান্সফার হয় এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে, অথবা কি সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে ট্রান্সফার হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি তো থার্মোডাইনামিক্সেই এনার্জি ট্রান্সফার সম্পর্কে জানতেছি, সো হোয়াই আমাদের হিট এবং মাস ট্রান্সফার নামে নতুন একটা সাবজেক্ট পড়তে হচ্ছে? এটার উত্তর হচ্ছে এই, আমরা চিন্তা করি থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা কি, এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি তাহলে কেমন হবে, যে আমরা জানি হচ্ছে ডেল কিউ। কোনো একটা সিস্টেম যদি চিন্তা করি, আমরা এখানে একটা ছোটো করে চিন্তা করি যে এই সিস্টেমে আমি কি করলাম, এই ডেল কিউ পরিমাণ হিট এখানে দিলাম, তাহলে ধরি সিস্টেম ওয়ার্ক ডান করলে হচ্ছে ডেল ডব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে আমার ইন্টারনাল এনার্জি যদি ইনক্রিজ হয় ডি ইউ, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডি ইউ নিচে ডেল ডব্লিউ। তো এভাবে আমরা বলতে পারি, এখানে দিতে পারি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। মানে হচ্ছে এই যে আমার ডেল কিউ, এটা কিন্তু আমার হিট ট্রান্সফার, মূলত হিট ট্রান্সফার। ঠিক আছে, কারণ হচ্ছে কি হিটটা আইদার আমার সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে আসতেছে, অথবা সারাউন্ডিং থেকে সিস্টেমের ভিতরে ঢুকতেছে। বাট হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্সের পার্থক্যটা যদি আমরা একটু বুঝি, সেটা হচ্ছে এই যে আমার এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমাকে বলতেছে অ্যামাউন্ট অফ হিট। এটা কিন্তু জিনিসটা কি, অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ হিট। তো আমি থার্মোডাইনামিক্স থেকে এতটুকু জানতে পারি যে আমি অ্যামাউন্ট অফ হিটটা জানতে পারি, যে কতটুকু হিট এখানে যাচ্ছে। বাট হাউ লং ইট, কতটুকু সে নিচ্ছে সময়, হাউ লং ইট টেক টাইম টু ট্রান্সফার, এটা কিন্তু আমি জানি না। হাউ লং, কতটুকু সময় লাগবে এটা হচ্ছে আমার এই হিটটা এখানে ট্রান্সফার হতে, বা সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে আসতে, বা সারাউন্ডিং থেকে সিস্টেমে যেতে। ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমরা ইঞ্জিনিয়ারিং দুটো জিনিস নিয়ে খুব কনসার্ন হয়, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে মানি বা কস্ট বলতে পারি আমরা, কস্ট। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে থার্মোডাইনামিক্স থেকে আমি টাইম সম্পর্কিত কোনো আনসার পাচ্ছি না। সো এই জন্যই ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের একটা নতুন ভাবে পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে আমার হিট অ্যান্ড মাস ট্রান্সফার। তো এখানে মূলত আমরা অ্যামাউন্ট অফ হিট তো অবশ্যই, বাট বেশি ফোকাস হয়ে হচ্ছে যেটা টাইম আছে, তার মানে হচ্ছে হিট ট্রান্সফার রেট, হিট ট্রান্সফার রেট নিয়ে আমরা খুব কনসার্ন। এই যে রেট জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি চাই এটাকে একটু আমরা লাল কালিয়ে রাখি, হিট ট্রান্সফার রেট। মূলত এই হিট ট্রান্সফার রেটটাই হচ্ছে মূলত হিট ট্রান্সফার। আমাদের বলি হিট ট্রান্সফার বলতে সবসময় আমরা বুঝবো যে হিট ট্রান্সফার রেট, টাইম ডেরিভেটিভ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার যে থার্মোডাইনামিক্সের সাথে আমার হিট ট্রান্সফারে যদি আমি একটু সম্পর্ক বা পার্থক্য বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই। তো এখন বুঝি হচ্ছে এই যে হিট ট্রান্সফার আমরা যে বলতেছি, এটা ডেভেলপ হলো কেমন জিনিসটা, এই সাবজেক্টটা বা এই কনসেপ্টটা আসলে কীভাবে যে হিট ট্রান্সফার, এটা খুব ইন্টারেস্টিং একটা আলাপ। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এটা। সেটা হচ্ছে এই যে একটা সময় ছিল এমন যে তখন মনে করা হয়তো যে হিট একটা বডি থেকে একটা বডি যায়। আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা আমার হট বডি, এর কনটাকেই ধরি হচ্ছে আরেকটা বডি আছে, ধরি এটা হচ্ছে আমার, আচ্ছা লাল, যেহেতু লালটাকে ধরি হট, এটাকে ধরি হট বডি, এটা ধরি কোল্ড, কোল্ড বডি, কোল্ড। তো আমরা জানি হচ্ছে কি সবসময় যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে, যারা কন্ট্যাক্টে থাকে কোনো একটা হট বডি একটা কোল্ড বডি, তাহলে কি হট বডি থেকে অবশ্যই কোল্ড বডিতে হিট ট্রান্সফার হবে, কিউ আসবে, রাইট? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তাদের টেম্পারেচার সমান হয়। যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু হিট ট্রান্সফার চলবে। যখন টেম্পারেচার শূন্য হয়ে যাবে তখন কিন্তু হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
তো এই পর্যন্ত হিট ট্রান্সফার চলবে, এটা আমরা বুঝি। তো মজার ব্যাপার হচ্ছে এই যে হিট ট্রান্সফার হচ্ছে, এই যে হিট আসতেছে, হিটকে আমরা কি বলতেছি? এনার্জি বলতেছি, একটা এনার্জি, একটা ফর্ম বলতেছি। এই যে এনার্জি একটা ফর্ম বলতেছি, আজ থেকে 150 বছর আগেও মানে 19th সেঞ্চুরির প্রাথমিক দিকেও এই হিটকে ধরা হয়তো একটা সাবস্টেন্সের মতো, এনার্জিকে একটা বস্তুর মতো চিন্তা করা হইতো। যেমন আমরা অনেকটা ইথার বলতে পারি, ইথার কীভাবে চিন্তা করতো? ইথারকে কিন্তু ইথার যে একটা মিডিয়াম ছিল, সেই মিডিয়ামটাকে কিন্তু তখনকার যুগে মানুষ মানে এটা কিন্তু খুবই যে আগের কনসেপ্ট, এগুলো কিন্তু না, মানে হিট এগুলো কিন্তু খুব একটা আগের কনসেপ্ট না। এই জিনিসগুলোকে আমরা সাবস্টেন্স মনে করতো, মানে বস্তু মনে করতো, মানে হিট একটা লিকুইড টাইপের তারা বস্তু মনে করতো, লিকুইড লাইক সাবস্টেন্স মনে করতো। তো এটা হচ্ছে হিটকে মনে করতো তারা, বেশি দিন আগে না, আজ থেকে 150 বছর আগে, ঠিক আছে। এবং এটাকে নাম দিত তারা যে ক্যালোরি নাম দিত। তো এটাকে বলতে হচ্ছে ক্যালোরিক থিওরি বলতে তারা, ক্যালোরিক থিওরি। তো এই তত্ত্বটাকে নাম দিয়েছে ক্যালোরিক থিওরি। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটার কিন্তু প্রবক্তা সাধারণ মনে হচ্ছে যে এরকম ফালতু জিনিস মনে হয় সাধারণ মানুষ মনে করছে, কিন্তু না। এই থিওরিটা বিখ্যাত, আমরা কেমিস্ট্রির হয়তো কেমিস্ট্রিতে পড়ছি যে ল্যাভোইসিয়ের একটা নাম শুনছি, ল্যাভোইসিয়ের এই থিওরি, এটা ল্যাভোইসিয়ের একজন ফ্রেঞ্চ কেমিস্ট। তো ওনার মানে থিওরি হচ্ছে যে একটা হট বডি থেকে একটা কোল্ড বডিতে যখন কোনো কিছু যায়, একটা সাবস্টেন্স যায়, এক কথা হিট ট্রান্সফার একটা সাবস্টেন্স ট্রান্সফার, একটা বস্তু ট্রান্সফার। এবার এটা কি লিকুইড টাইপের একটা জিনিস যেটা হট বডি থেকে কোল্ড বডিতে আসে। মজার ব্যাপার হচ্ছে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু কিছু কনসেপ্ট এখন আমাদের মানে ধরে রাখছি আমরা এখন। কেন? ওনার কথা হয়েছিল যখন একটা বডি আরেকটা বডির মধ্যে টেম্পারেচার যখন শূন্য হয়ে যায়, থাকে না, তখন মানে কি আমার এই হট বডি থেকে আর কোল্ড বডিতে টেম্পারেচার আসবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে হচ্ছে আমার এখানে টেম্পারেচার এখন স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড হওয়ার কারণে এখান থেকে এখানে আসতেছে না। আমরা যদি স্যাচুরেশন সলিউশন চিন্তা করি, স্যাচুরেটেড লিকুইড চিন্তা করি, সেক্ষেত্রে কি আমরা জানি যে স্যাচুরেটেড লিকুইডের ক্ষেত্রে কি আর কিন্তু আমরা স্যাচুরেটেড ভ্যাপার যদি চিন্তা করি, সেখানে ভ্যাপার কিন্তু দিতে পারি না আমরা। তো বিষয়টা এরকম। তো এই স্যাচুরেটেড ব্যাপারে হচ্ছে আমার স্যাচুরেটেড টেম্পারেচার, এখানে কিন্তু হিটটা আর আসতে পারতেছে না। তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের স্যাচুরেশন ভ্যাপার বা এই ক্ষেত্রে কিন্তু এখনও আমাদের মোটামুটি আছে, ঠিক আছে। তো এই জিনিসটা এই যে ক্যালোরিক থিওরি যেটা আমাদের, এটা তাহলে ভুল ভাঙলো কীভাবে? এটা ভুল ভাঙলো এই যে যেহেতু আমরা বলতেছি এখানে যে আমার হিট হচ্ছে একটা সাবস্টেন্স, হিট ট্রান্সফার মানে কি? একটা সাবস্টেন্সের ট্রান্সফার, মানে হচ্ছে হিটকে আমি তাহলে যদি প্রডিউস করতে চাই, আচ্ছা একটা বিষয় মজার ব্যাপার যে আমরা যদি চিন্তা করি সাবস্টেন্সকে কিন্তু মাসকে কিন্তু প্রডিউস করা যায় না, মাস কিন্তু ক্যান নট বি প্রডিউসড, এটা প্রডিউস করা যায় না, এটা তো আমরা বুঝি। তার মানে হচ্ছে হিটকে প্রডিউস করা যায় না, এরকম একটা মানে কনক্লুশন আমরা আসতে পারি। কিন্তু সবার মজার ব্যাপার হচ্ছে আমরা যদি হাতে গিয়ে ঘষাঘষি দেই, তাহলে কিন্তু এখানে হিট খুব ইজিলি প্রডিউস হয়ে যায়। তার মানে হচ্ছে এই থিওরি, ক্যালোরিক থিওরি যেটা ছিল, এটাকে ভ্যানিশ করার জন্য বা এটাতে বাতিল প্রমাণ করার জন্য খুব আহামরি কিছু লাগবে না। তো এটা দেখছে প্রথম হচ্ছে একজন আমেরিকান বিজ্ঞানী। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার এই ক্যালোরিক থিওরিটা 1789-এ দেওয়া হয়, এবং এই ব্যাপারটার বিরুদ্ধে মানে মানে কি বলবো, এটার সমালোচনা শুরু হয়ে যায় একেবারে 1798-এ, বেশি দিন না, মানে একেবারে 9 বছর পরে সম্ভবত এটা শুরু হয়ে যায়। তো তখন আস্তে আস্তে এরপরে জুল আর বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তারা একটা থিওরি তার বিষয় হচ্ছে কাইনেটিক থিওরি। এই থিওরি মানে কি? এই থিওরি মানে হচ্ছে যে আমার এই থিওরিতে বলা হয় যে আমার ম্যাটেরিয়াল যে মানে পার্টিকেলগুলো আছে, যেমন অণু, পরমাণু, অ্যাটম, মলিকুল, এইগুলাকে ধরি হচ্ছে আমরা বলের মতো ছোটো ছোটো জিনিস। তো এগুলা করে কি আমরা জানি যে ভাইব্রেট করে, ছোটাছুটি করে, মানে এক কথায় র্যান্ডম মোশনে থাকে এরা। তো এই যে র্যান্ডম মোশনে থাকে, এই মোশনে থাকলে আমরা জানি হচ্ছে কি এখানে কিনেটিক এনার্জি থাকবে, তার বিভিন্ন ফোর্স ফিল্ডে থাকার জন্য এখানে পটেনশিয়াল এনার্জি থাকবে। তো এই যে সব কিছু এনার্জি, তো কাইনেটিক এনার্জি, তো এই এনার্জিটাকে বলতেছি হচ্ছে আমরা আসলে এই যে মানে পার্টিকেলের ছোটাছুটির জন্য যে এনার্জি, এই এনার্জিটিকে আমরা হিট হিসাবে চিন্তা করছি। মানে যেই বস্তুটা হট বেশি মনে করতেছি আমরা, সেখানে কি পার্টিকেলের মধ্যে ছোটাছুটি বেশি, র্যান্ডম মোশন বেশি, তার জন্য কি এখানে আমার এনার্জিটা বেশি বা হিটটা বেশি, এভাবে আমরা চিন্তা করতেছি। তো এই যে থিওরি, এটাকে বলতেছি আমরা হচ্ছে কাইনেটিক থিওরি। তো এই থিওরিটা আসলে আসল থিওরি, এটা আগে
কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং যে আমরা ঠিক কতদিন আগেও বিজ্ঞানের কত মানে একবারে বলতে গেলে মানে খুবই সিলি সিলি মানে থিওরি ছিল, মানে যেগুলা ভুল প্রমাণ করার জন্য এখনকার একটা সাধারণ মানুষও বুঝতে পারে এটা ভুল জিনিস। তো এই ব্যাপারটা কিন্তু এখনও চলমান। এখনও অনেক তত্ত্ব আছে যেটা হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ খুবই মানে স্ট্রং, মানে সাইন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ডে খুবই স্ট্রং, বাট এটা কিন্তু হয়তো কয়েক জেনারেশন পরে আমরা যখন এখন হাস্যকর মনে হচ্ছে ক্যালোরিক থিওরি বা ইথারের এক্সিস্টেন্স। মানে ক্যালোরিক থিওরিতে এটাকে বলতো কি লিকুইড লাইক সাবস্টেন্স, আবার এই সাবস্টেন্সের আবার এরা কি হাস্যকর যুক্তি দিত, সেটা হচ্ছে এই সাবস্টেন্স এমন সাবস্টেন্স আছে কি কালার থাকবে না, মাছ থাকবে না, সাবস্টেন্স আবার মাছ নাই, চিন্তা করি। আবার কি থাকবে না, মাছ নাই, কালার নাই, টেস্ট নাই, টেস্ট থাকবে না, তারপরে কি থাকবে না, ওডর থাকবে না, গন্ধ থাকবে না, কিচ্ছু থাকতে পারবে না, আবার সাবস্টেন্স কত বড় মানে কি বলবো বিপরীত মত কথাবার্তা, মানে বিপরীত কথাবার্তা। তো এই জিনিসগুলো কিন্তু ইথার, যেমন ইথারকে আমরা মাসলেস বিভিন্ন কিছু চিন্তা করতাম না, তো এরকম এই যে থিওরিগুলো কিন্তু এখনও আছে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি ইভলিউশন থিওরিতেও, আমি ইভলিউশন থিওরি সব পুরোটা যে মানে ভুল এটা বলতেছি না, কিন্তু এই যে জিনিসগুলো ইভলিউশন থিওরি বা পৃথিবীর সৃষ্টি হইলো, এই যে বিগ ব্যাং টাইপের যে কিছু থিওরি আছে, তো এগুলোর মধ্যে কিন্তু এরকম অনেক অ্যাজাম্পশন আছে যেগুলো এখন আমরা হয়তো বলতে মনে করতেছি যে খুবই সাইন্টিফিক, বাট এগুলোর মধ্যে যেরকম হলো আছে, মানে ফাঁকা জায়গা আছে, ভ্যাকাম আছে, যেগুলো হচ্ছে নেক্সট জেনারেশনের তাদের কাছে এরকম হাস্যকর মনে হতে পারে ব্যাপারটা। ঠিক আছে, তো এই বিজ্ঞানের যে কোনো কিছুকে যেমন আমরা খুবই একেবারে অকাট্যভাবে মনে করি, বিষয়টা কিন্তু এরকম না। বিজ্ঞানের অনেক কিছুই কিন্তু অনেক অ্যাজাম্পশন, এই জন্য অনুসিদ্ধান্ত তারপর এগুলোর উপরও কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, তাই অনেক অ্যাজাম্পশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, সে অন্য ব্যাপার। তো এখন আমাদের মূল বিষয়ে আসি। তাহলে মূল বিষয় আমরা বুঝলাম যে হচ্ছে মূল কথা হচ্ছে কি যে আমার হিট হচ্ছে পার্টিকেলের মোশনের একটা রেজাল্ট, মোশনের জন্য যেটা হচ্ছে এনার্জি সেটা হচ্ছে আমার হিট। এখন যদি আমরা আসি যে আমার আবার একটু বোঝার চেষ্টা করি যে আমার হিট ট্রান্সফার কী ছিল, হিট ট্রান্সফার রেট। ঠিক আছে, তো এটা পুরোই একটা ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের একটা সাবজেক্ট, মানে হিট ট্রান্সফার জিনিসটা পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ইঞ্জিনিয়ারদের মানে এই প্রয়োজনেই কিন্তু আমাদের এই সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা। তো এখন যদি আসে যে অ্যাপ্লিকেশন কী, যেটা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার, তো যে কোনো একটা সাবজেক্টে যদি আমরা অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝি জানি, তাহলে সে সাবজেক্টটা পড়ার প্রতি একটা আমার আগ্রহ সৃষ্টি হয়। আমরা যদি এটার অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে প্রথমে চিন্তা করতে পারি যে আমার হিউম্যান বডি, এই যে আমি এখন এই যে লাইট চারদিকে আমার চলতেছে অনেকগুলো, চারদিকে আমার দরজা জানালা বন্ধ, যাতে মানে নয়েজ না হয়, দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি, ফ্যান বন্ধ করে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর হিট উৎপন্ন হচ্ছে আমার লাইট থেকে, লাইটগুলো থেকে। তো এই জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে, আমার শরীর থেকেও শরীর গরম, মানে শরীরেও কি আমার তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু বাইরে যেতে পারতেছে না, দরজা জানালা বন্ধ থাকার কারণে বাইরে যেতে পারতেছে না, ফ্যান না থাকার কারণে এটা সার্কুলেট করতে পারতেছে না, এই জন্য কিন্তু আমার শরীর থেকে প্রপার হিট ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি খুব একটা কমফোর্ট ফিল করতেছি না। আপনারা হয়তো ক্লাসের সময় দেখবেন যে আমার কিন্তু কথা আটকে আটকে যায়, এটা হচ্ছে প্রচণ্ড আমার ঘামের কারণে এই ব্যাপারটা কিন্তু হয়। তার মানে হচ্ছে হিউম্যান কমফোর্ট যদি আমরা চিন্তা করি, যে হিউম্যান কমফোর্টের জন্য কিন্তু আমার হিট ট্রান্সফারটা খুবই গুরুত্বপূর্ণ, হিউম্যান বডির কমফোর্ট। এই জন্যই কিন্তু আমার আসছে হচ্ছে এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেশন ব্যাপারগুলো আছে, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন যে এইগুলো কিন্তু। তো এয়ার কন্ডিশন এখানে কিন্তু পুরোটাই হচ্ছে আমার হিট ট্রান্সফার একটা অ্যাপ্লিকেশন। তাহলে হিউম্যান বডি, হিউম্যান কমফোর্ট। 2 নম্বর যদি চিন্তা করি, আমরা ফ্রিজে, যে আমার এখন গরম লাগছে, মাঝে মাঝে আমি যা কী করি, ফ্রিজ খুলে কিছু সাথে ঠান্ডা পানি খাওয়ার বা সামথিং এটা করার চেষ্টা করি। তার মানে এখানে হচ্ছে আমার কি, যে রেফ্রিজারেশন। তো এয়ার কন্ডিশন একটা বিষয়, রেফ্রিজারেশন আরেকটা বিষয়, যেটার মধ্যে কিন্তু পার্থক্য অনেক, তো জাস্ট সিমিলারিটিও কিছু আছে। 3 নম্বর যদি বলি, তাহলে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের কিন্তু ডিভাইস, মানে ইলেকট্রিক ডিভাইস, ল্যাপটপ চিন্তা করি, মোবাইল চিন্তা করি, খুব গরম হয়ে যায়। তো ইলেকট্রনিক যে আমার ডিভাইস থাকে, এই ইলেকট্রনিক ডিভাইসের কিন্তু হিট ট্রান্সফারের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় থাকে একটা কম্পিউটারের পারফরমেন্স ডিপেন্ড করবে এটার মানে মেকানিক্যালি এটার হিট ট্রান্সফারের ব্যাপারটা কতটুকু ডেভেলপ হবে এটার উপর, যে ভবিষ্যতে কত সুপার ফাস্ট কম্পিউটার আমরা তৈরি করতে পারবো, এটার পুরোটা ডিপেন্ড করবে যে কম্পিউটারের যে প্রসেসের পর যে হিট উৎপন্ন হবে, এটা আমরা কত দ্রুত এটাকে আমরা কি ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, তো ইলেকট্রনিক ডিভাইসের যে আমার ব্যাপারটা, এখানে আমার এই ব্যাপারটা ইউজ লাগে। আমার ল্যাপটপের এই জন্য দেখি ফ্যান থাকে, কিন্তু একটা ফ্যান ঘুরে ওটাকে হিট ট্রান্সফার করে দেয়। তো আরও যদি আমরা চিন্তা করি, প্রচুর কুলিং টাওয়ার চিন্তা করি, দিলাম আমরা ইন্ডাস্ট্রিতে কুলিং টাওয়ার বা হচ্ছে হিট এক্সচেঞ্জার ইন্ডাস্ট্রিতে থাকে এগুলা। তারপরে বয়লার, তো বয়লার
এইগুলো প্রতিটাই বয়লার টয়লার ইন্ডাস্ট্রি প্রসেস কাজে অনেক ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফার বিষয়গুলো কিন্তু খুবই দরকারি হয়, ঠিক আছে। তো এই মোটামুটি আরও আছে, অনেক আছে। পাওয়ার প্ল্যান্ট যদি চিন্তা করি আমরা, এই পাওয়ার প্ল্যান্ট, তো এইগুলা, তারপরে হচ্ছে আমার অনেক মানে এরকম প্রচুর কিন্তু আমার মানে যেখানে আমরা হিট বা ট্রান্সফার হচ্ছে হিট মজার ব্যাপার হচ্ছে কি যে এনার্জি, যে কোনো এনার্জি খুব ইজিলি কিন্তু হিটে কনভার্ট হতে পারে, মানে যে কোনো এনার্জি, মেকানিক্যাল এনার্জি ঘষা দিলাম হিটে কনভার্ট হয়ে গেল, কেমিক্যাল এনার্জি কোনো কিছু পুরাই দিলাম হিটে কনভার্ট হয়ে যায়, মানে যে কোনো এনার্জি কিন্তু হিটে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। তার মানে হচ্ছে যেহেতু হিটে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি, এই হিটটা কিন্তু ট্রান্সফার আমাকে করতে হবে। তো আমরা মোটামুটি বলতে পারি যে মোটামুটি সব জায়গাতেই কিন্তু হিট ট্রান্সফারের বিষয়গুলো কনসার্ন, ঠিক আছে। কিন্তু যেখানে আমাদের বেশি দরকার হয় যায় সেখানে আমরা কনসার্নটা বেশি হই। তো এই মোটামুটি আমাদের এটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন জানলে আমি কি বলছিলাম যে আমাদের কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয় যে এই জিনিসটা আমি কেন পড়বো অযথা। তো এখন যদি বলি যে আমরা হিট ট্রান্সফার বা এই ধরনের প্রবলেমগুলোকে কীভাবে সলভ করি, আজকে কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই জন্য কিন্তু আমি সিরিয়াসভাবে কোনো কিছু পড়াচ্ছি না, জাস্ট একটু আলোচনা টাইপের করতেছি আমি কিন্তু। তো আমাদের এখন চিন্তা করি যে আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা সলভ করি কীভাবে। এটা কিন্তু আমরা জাস্ট হিট ট্রান্সফারের জন্য না, যে কোনো ক্ষেত্রে মনে রাখতে পারি যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেম কীভাবে সলভ করি। তো আমরা দুইভাবে ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা সলভ করি, বা দুই ধরনের প্রবলেম আমাদের সামনে আসে, বলতে পারি দুই ধরনের প্রবলেম ইঞ্জিনিয়ারিং প্রবলেম যদি চিন্তা করি। ইঞ্জিনিয়ারিং প্রবলেম একটা হচ্ছে কি রেটিং প্রবলেম, আরেকটা হচ্ছে আমার ডিজাইনিং প্রবলেম বা সাইজিং প্রবলেম বলতে পারি, ডিজাইনিং অথবা সাইজিং। তো রেটিং আর সাইজিং এর মধ্যে পার্থক্য কি? রেটিং প্রবলেম হচ্ছে আমার একটা এক্সিস্টিং সিস্টেম দেওয়া থাকবে, এক্সিস্টিং একটা ডিভাইস দেওয়া থাকবে, বা এক্সিস্টিং একটা কিছু একটা বলে দিবে, এক্সিস্টিং একটা সিস্টেম থাকবে বা কিছু থাকবে। তো এক্সিস্টিং এটা কিছু আমার থাকলেও বলো ধরো একটা যে আমার একটা হিট ট্রান্সফারের মানে কি বলবো এটাকে, আমি একটা যে কোনো হিট ট্রান্সফার ডিভাইস বললো যে একটা কুলিং টাওয়ার দিয়ে বললো যে এখানে আমার এত টেম্পারেচার ডিফারেন্স হয়, এত হিট এখানে প্রতিদিন সেই এক্সচেঞ্জ করা লাগে, এরকম সব কিছু বললো যে এই অ্যামাউন্ট হিট আমার করতে হবে, তাহলে এটা কি রেটিংয়ে এই ট্রান্সফারটা হতে হবে। মানে এক্সিস্টিং একটা ডিভাইস দিয়ে বললো আমাকে যদি প্রবলেম সলভ করতে বলে সেটাকে আমার বললো রেটিং প্রবলেম। মানে এখানে আমার অ্যামাউন্ট অফ হিট দেওয়া থাকবে, তারপরে রেটও দেওয়া থাকবে, এবং কি টেম্পারেচার ডিফারেন্সও দেওয়া থাকবে। যেরকম থাকে সেক্ষেত্রে আমার হিট ট্রান্সফারটা কেমন হবে, এটা তো বের করতে হবে, হিট ট্রান্সফার রেটটাই বের করতে হবে। তো আমরা এটার ক্ষেত্রে মানে এক্সিস্টিং কন্ডিশন সব দেওয়া থাকবে, আর সেক্ষেত্রে আমার হিট ট্রান্সফার রেটটা বের করতে হবে। আর সাইজিং প্রবলেমটা আসলে মূলত বলতে পারি ডিজাইন প্রবলেম। তো আমাকে একটা পার্টিকুলার কেস বললো যে আমার কন্ডিশনে এই জিনিস লাগবে, এটা আমার রিকোয়ারমেন্টগুলো বলে দিল, তাহলে আমার কী ধরনের একটা কিছু ডিজাইন করতে হবে। মানে আমার এখানে রিকোয়ারমেন্টগুলো বলা থাকবে, কন্ডিশন বলা থাকবে, জাস্ট কন্ডিশন আর রিকোয়ারমেন্টগুলো বলা থাকবে। এটা কিন্তু আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এভাবে সলভ করি, ঠিক আছে। তো এই রিকোয়ারমেন্ট থাকবে, পরে আমার এটাকে একটা কুলিং টাওয়ার ডিজাইন করতে হবে। আমার সব কিছু বললো যে এই এত পরিমাণ হিট উৎপন্ন হয়, মানে এনভায়রনমেন্ট টেম্পারেচার এত, তো আমাকে একটা কুলিং টাওয়ার ডিজাইন করে দেন। তো সেক্ষেত্রে কত বড় কুলিং টাওয়ার লাগবে, একটা বিশাল ম্যাসিভ লাগবে, নাকি কোনো রকম একটা ছাদে রেখে দিলেই হবে, এরকম মানে ন্যাচারাল লাগবে, নাকি আমার আর্টিফিশিয়াল এরকম ড্রাফট লাগবে। তো এরকম বিষয়গুলো কিন্তু আমাদেরকে এই ক্যালকুলেশন করে এটা বের করতে হবে। তো এই ধরনের মোটামুটি প্রবলেম থাকে দুই ধরনের। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমরা সিস্টেমকে আইডিয়ালাইজ করি, আইডিয়ালভাবে চিন্তা করি। কেমন এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা ধরি একটা প্রবলেম, আমরা উদাহরণ হিসেবে দিয়েছি যে আমাকে বলছে একটা পটেটো দেওয়া আছে, আলু পটেটো। তো এটা যখন আমি হিট ট্রান্সফারের মাধ্যমে এটার কেমন হিট ট্রান্সফার হচ্ছে, ধরি এটা আমি একটা ওভেনের মধ্যে রেখে দিচ্ছি। তো ওভেন থেকে হিট এটার মধ্যে যাবে, কিউ যাবে। তো এটা এখন আমি যখন সলিউশন করবো, ওভেনের যে বিভিন্ন প্যারামিটার ডিজাইন করব, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে পটেটো রাখবো না, কারণ পটেটোর যে বিভিন্ন প্যারামিটার স্পেসিফিক হিট বা বিভিন্ন কিছু, এগুলো কিন্তু মেজার করা অতটা মানে সহজ না। তো এটাকে আমি আইডিয়ালাইজ করবো কীভাবে? আইডিয়ালাইজ করবো, এই যে আমার ওভেন আছে, এটাকে আমি পটেটো রাখবো না, চিন্তা করছি ওয়াটার চিন্তা করবো। কারণ পটেটো কি কমপক্ষে 90% কাছাকাছি বা 80% কাছাকাছি যদি ওয়াটার। তো আমরা একটা বিষয় মজার, আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং সলিউশন কিন্তু কখনো আমরা একজ্যাক্ট হয় না, আমার একজ্যাক্ট দরকার নেই, একজ্যাক্ট কোনো কিছু দরকার, আমার কিন্তু অ্যাপ্রক্সিমেট দরকার যে কত। ধরে আমি একটা এই যে রুমটা চিন্তা করি, এই রুমটার সাইজে আমাকে ধরে যদি একদিকে যদি চিন্তা করি 10 মিটার আছে ওয়ালের লেন্থ, তো আমি ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 10.1 মিটার। আমাকে 10.1 মিটারই যে লেন্থ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি একটা মানে অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকলেই হলো।
তো এই ধরনের ব্যাপার এক্সাক্ট যেটা রাখবো ওটা কিন্তু না, এক্সাক্ট সাইন্টিফিক যেটা আমরা সাইন্টিফিক বা পিওর সায়েন্স যেটাকে পড়ি সেখানে কিন্তু আমরা এক্সাক্ট সলিউশনের প্রতি ইয়া করি, কিন্তু এখানে আমরা ইঞ্জিনিয়ারিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট আমার কোনো দরকার নেই, অ্যাপ্রক্সিমেট হলেই হলো। তো এরকম একটা ওয়াটার যদি চিন্তা করে নিই যেখানে আমরা একটা এক্সাক্ট সলিউশন হয়তো পাবো না, বাট অ্যাপ্রক্সিমেট একটা সলিউশন কিন্তু আমরা পাবো, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো সলিউশন করে থাকি, অনেক ক্ষেত্রে আইডিয়ালাইজ করে সলিউশন করি। তো আশা করি আমরা বুঝতে পারছি, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ, আমরা ভালো করে ইনশাআল্লাহ এগুলো পড়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।